বাইরে মেন বোর্ডের আকাশে মেঘের ঘনঘটা ঝিরিঝিরি বৃষ্টির সাথে হাড় কাঁপানো শীত পড়ছে। ঘরের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা যা আয়াতের বুকের ভিতরটা কেমন যেন ভারী করে তুলছে। আরফান নিজের স্টাডি রুমে ল্যাপটপে ডুবে আছে, কাজের চাপে তার কপালে স্পষ্ট ভাঁজ। মাঝে মাঝেই কাউকে কল দিয়ে গম্ভীর গলায় ইংরেজিতে ঝাড়ছে। মানুষটার কণ্ঠস্বরে এমন এক কর্তৃত্ব আর কাঠিন্য আছে যা শুনলে যে কেউ কেঁপে উঠবে। আয়াত কয়েকবার দরজার আড়াল থেকে উকি দিলেও তার সাথে গিয়ে কথা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই হলো না। সে একরাশ বিরক্তি নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো। সোফায় হেলান দিয়ে দ্য অ্যালকেমিস্ট বইটা হাতে নিল সে। যদিও বইয়ের পাতায় চোখ থাকলেও মনটা বারবার উপরের ওই বদ্ধ দরজায় গিয়ে আঁচটা খাচ্ছিল। তার ভীষণ জানতে ইচ্ছে করছে এই মানুষটা আদতে কেমন, কখনো বজ্রকঠিন, কখনো আবার বড্ড শিশুতোষ। যে লোকটা তাকে ডিভোর্স দিতে বাংলাদেশে গিয়েছিল, আজ তার ব্যবহার দেখলে মনে হয় যেন আয়াতি তার পৃথিবীর কেন্দ্রবিন্দু। একটা ছোট্ট আংটি যে 12 বছর ধরে হৃদয়ে আগলে রেখেছিল, যার জন্য লেকের বরফ শীতল পানিতে ঝাঁপ দিতে দুবার ভাবে না, সে মানুষটা কেন তাকে শুরুতে ওভাবে প্রত্যাখ্যান করেছিল, কেন তার সাথে এমন রুক্ষ ব্যবহার করেছিল। শত সংশয় আর দ্বিধা নিয়ে আয়াতের মন যখন বইয়ের পাতায় নিমগ্ন হওয়ায় ব্যর্থ চেষ্টা করছে, ঠিক তখন একটা শীতলতা আর দামি পুরুষালী পারফিউমের ঘ্রাণ নিয়ে আরফান ড্রয়িং রুমে প্রবেশ করলো। কোনো ভূমিকা ছাড়াই সে ধপ করে আয়াতের কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়লো। আকস্মিক এই স্পর্শে আয়াতের পুরো শরীর যেন জমে বরফ হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে এক তীব্র শিহরণ বয়ে গেল তার। হাতের বইটা স্থির হয়ে রইল। সে নিজের অবাধ্য হৃদস্পন্দনকে কোনো মতে সামলে নিয়ে আড়ষ্ট গলায় বলল, এটা কেমন বেয়াদবি আরফান, সভ্য মানুষের মতো উঠে বসুন। আরফান চোখ বন্ধ রাখা অবস্থাতেই এক চিলতে ম্লান হাসি হাসলো। অত্যন্ত ক্লান্ত আর ভাঙা গলায় সে বলল, তুমি বড্ড নিষ্ঠুর আয়াত। সেদিন বাংলাদেশের সেই পুকুরের পানির সামান্য ছোঁয়াতেই আমার গায়ে ধুম জ্বর উঠেছিল। তোমার কি একবারও মনে হলো না আজ এই বরফ শীতল লেকের পানিতে পুরোপুরি ভিজে সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে? তোমার কি একটুও মায়া হয় নাই মানুষটার প্রতি? ওর আরফানের গলার সেই শান্ত অথচ গভীর অভিমান আয়াতের বুকের ঠিক মাঝখানে গিয়ে সজোরে বিঁধল। এমন নিবিড় আর সরাসরি অভিযোগ সে আগে কখনো শোনেনি। যেন কোনো অবুঝ বালক তার সবটুকু অধিকার নিয়ে প্রিয় মানুষের কাছে নালিশ করছে। আরফানের এই কোমল রূপটা আয়াতের কাছে একদমই অচেনা। আয়াতের ভেতরের সব জেদ মুহূর্তেই এক অদ্ভুত মায়ায় রূপ নিল। সে কাঁপা কাঁপা হাতে আরফানের কপালে হাত দিয়ে তাপমাত্রা দেখার চেষ্টা করলো। ওর কপালটা সামান্য তপ্ত মনে হওয়ায় সে দ্রুত হাত সরিয়ে নিতে চাইল। ঠিক তখনই আরফান চোখের পলকে তার হাতটা শক্ত করে আঁকড়ে ধরলো। সে আয়াতের আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুলগুলো নিবিড়ভাবে গেঁথে দিয়ে হাতটা নিজের প্রশস্ত বুকের বাম পাশে ঠিক হৃৎপিণ্ডের ওপর চেপে ধরলো। আয়াত স্তব্ধ হয়ে আরফানের শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। মানুষটার হৃদস্পন্দন আজ বড্ড অস্বাভাবিক গতিতে ছুটছে। ঠিক তখনই আরফান চোখ না মেলেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল, ওভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে কিন্তু প্রেমে পড়ে যাবেন ম্যাডাম, যাকে বলে একদম হেড ওভার হিলস লাভ। আয়াত একদম থতমত খেয়ে গেল। ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, স্বপ্ন দেখা বন্ধ করুন। আপনার মতো দ্বিচারী লোকের প্রেমে পড়ার মতো রুচি আমার অন্তত নেই। আরফান শুয়ে থেকেই আয়াতের মুখটা নিজের একদম কাছে টেনে আনলো। ঝুঁকে পড়া আয়াতের অবাধ্য হয়ে ঝুলে থাকা চুলগুলো বড় যত্নে কানের পিছে পিছে দিয়ে ফিসফিস করে বলল, তুমি আমার প্রেমে অলরেডি পড়ে গেছো আয়াত, শুধু এই জেদি মনটার কাছে হার স্বীকার করছো না। দেখো, একদিন এই জেদ ঠিকই ভেঙে যাবে। সেদিন হয়তো আমায় না দেখে এক মুহূর্তও থাকতে পারবে না। তোমার এই কাজল কালো চোখের সবটুকু আকুতি শুধু এই আরফানের জন্যই বরাদ্দ থাকবে। আয়াত জেদ ধরে বলল, কখনোই না। আপনার আত্মবিশ্বাসটা বড্ড বেশি। আপনি তো আমাকে ডিভোর্স দিতে বাংলাদেশে গিয়েছিলেন, কত নাটক করেছিলেন, তাহলে এখন সেই ডিভোর্সের কথা মুখে আনছেন না কেন? এখন এই প্রেমের অভিনয় করছেন কেন? আমাকে মুক্তি দিয়ে আপনি নিচে কেন আপনার তথাকথিত স্বাধীন জীবনে ফিরে যাচ্ছেন না? আরফান উঠে বসে গাল চুলকাতে চুলকাতে খুব সিরিয়াস মুখে বলল, আসলে কি হয়েছে যেন, ডিভোর্সের ডেট এখন এক্সপায়ার হয়ে গেছে। আয়াত চোখ কপালে তুলে বলল, কি ফালতু কথা, ডিভোর্সের ডেট আবার এক্সপায়ার হয় কিভাবে? আরফান নিজের পাটা সোফার উপর আয়াতের সামনে তুলে ধরে আক্ষেপের স্বরে বলল, কেন হবে না? এই দেখো, তোমার চক্করে পড়ে আমার মেজাজটার ডেট এক্সপায়ার হয়ে গেছে। সকাল থেকে জুতো পরে দৌড়ঝাঁপ করছি, মোজা চেঞ্জ করার কথা একদমই ভুলে গেছিলাম। দেখো কি বাজে গন্ধ আসছে। আয়াত নাকে হাত দিয়ে ছিটকে দূরে সরে গেল। ছি, আপনি এত নোংরা কেন? বাইরে থেকে নিজেকে তো খুব পারফেক্ট দেখান, আর ভেতরে এই অবস্থা। ও হ্যালো ম্যাডাম, আমি যথেষ্ট হাইজেনিক পারসন। শুধুমাত্র তোমার পেছনে ঘুরতে ঘুরতে আমার এই বেহাল দশা হয়েছে। এখন বকবক বন্ধ করো, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এই অসুস্থ শরীরে কি নিজের হাতে খাওয়া যায়? একটু যদি নিজ দায়িত্বে খাইয়ে দিতে। আয়াত ভ্রুকুচকে বলল, কেন, আল্লাহ কি আপনাকে হাত দেননি যে আমি খাইয়ে দিতে যাব? যত সব বাজে আবদার। আরফান তার ব্যান্ডেজ করা ডান হাতটা করুণভাবে সামনে তুলে ধরলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি বোধহয় খুব বিরক্ত হলে। সরি, আসলে তোমার কাছে এমন আবদার করা আমার মোটেও ঠিক হয়নি। ভাবলাম
বললাম থাক বাদ দাও, ইটস ওকে, আমি ম্যানেজ করে নেব। সম্ভবত বাঁ হাত দিয়ে খেতে গিয়ে সারা ঘরে খাবার ছড়াবো, ডেইজি এসে না হয় কাল পরিষ্কার করবে। বলে সে কোনো উত্তরের অপেক্ষা না করে মুখ ভার করে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। আয়াত সেখানেই স্থানু হয়ে বসে রইল। সে তা ভুলেই গিয়েছিল মানুষটার হাতটা ক্ষত বিক্ষত। লোকটাকে সত্যিই অভিমান করলো। অভিমান, রাগ, ঘৃণা তো আয়াতের করার কথা ছিল। যে মানুষটা তাকে পদে পদে অবহেলা করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আয়াত তা করতে পারছে না। যখনই মনে পড়ে যায় সেই তিক্ত স্মৃতিগুলি, তখনই আরফানের এই বিষণ্ণ চেহারাটা দেখলে আয়াতের মনে হয় এই রুক্ষতার আড়ালে মানুষটার বুকে পাহাড় সমান কোনো যন্ত্রণা লুকানো আছে। আয়াত আর স্থির থাকতে পারলো না। সে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো। ঘরের ভেতরের পরিবেশটা অত্যন্ত থমথমে, যেন এক অদৃশ্য বারুদের স্তূপের উপর সবাই বসে আছে। জেসিকা উন্মাদের মতো একটার পর একটা ন্যাপকিন দিয়ে নাক মুছছে আর পাশের ঝুড়িতে ছুঁড়ে ফেলছে। তার দু চোখ কান্নায় লাল হয়ে ফুলে গেছে। পাশে তার বাবা স্মিথও বসে আছেন। তিনি নির্বিকার মুখে মেয়ের এই ক্ষোভ অবলোকন করছেন। তাদের ঠিক সামনে অস্বস্তি নিয়ে বসে আছেন আরশাদ চৌধুরী। তার চোখে মুখে উদ্বেগের স্পষ্ট ছাপ। আরফান যে আবার কোন নতুন কাণ্ড ঘটিয়েছে যার জন্য তাকে আজ স্মিথের দরবারে তলব করা হয়েছে তা বুঝতে তার বাকি নেই। এই ছেলেটা তাকে এক মুহূর্তের জন্যেও শান্তিতে থাকতে দেবে না। তার প্রতিটি নিখুঁত পরিকল্পনাকে সে যেন জাহান্নামে পাঠিয়ে তবেই শান্ত হবে। তাদের থেকে কিছুটা দূরে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে লিওয়ার্ড নামের একজন সুঠামদেহী অস্ট্রেলিয়ান যুবক, যে মূলত স্মিথের ব্যক্তিগত কাজ দেখাশোনা করে। লিওনার্ডের দৃষ্টি জেসিকার উপর স্থির। তার নীল চোখের মণিকোঠায় এক অদ্ভুত যন্ত্রণার প্রতিফলন। জেসিকার চোখের প্রতিটি ফোঁটা পানি যেন লিওনার্ডের হৃদয়ে তপ্ত সীসার মতো বিচ্ছে। লিওনার্ডের বুকটা এক অব্যক্ত হাহাকারে ভরে উঠলেও সে নিষ্পন্দ পাথরের মতো নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইল। জেসিকা ফোপাতে ফোপাতে বলল, আঙ্কেল, আরফান আজ আবারও আমার সবার সামনে চরম অপমান করেছে। এমনকি সে আমাকে হুমকি দিয়েছে যে সে আমার এমন অবস্থা করবে যাতে আমার ড্যাডও আমাকে খুঁজে পাবে না। আরশাদ আঙ্কেল, আপনি বলেছিলেন আরফান আয়াতকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। তাহলে এখন কি হচ্ছে এসব? আরফান ওই তুচ্ছ মেয়েটার প্রতি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। দুর্বল হয়ে যাচ্ছে। স্মিথ তার শীতল দৃষ্টি আরশাদ চৌধুরীর ওপর স্থির করে বললেন, দেখো আরশাদ, আমাদের পুরনো বন্ধুত্ব আর আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আরফানকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর নয়। তার কলিজা কত বড় যে সে আমার মেয়েকে হুমকি দেয়। আমি স্মিথ যদি একবার আঙ্গুল ঘোরাই তবে তোমার ছেলেকে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমার মেয়ের চোখের পানির দাম ওকে দিতেই হবে। আরশাদ চৌধুরীর মস্তিষ্ক তখন দ্রুত কাজ করছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সে শেষ চালটি চাললো। সে জেসিকার দিকে তাকিয়ে ধূর্ততার সাথে বলল, আরফান আমার ছেলে হলেও সে চরম ভুল করছে। সে নিজের জেদের বশবর্তী হয়ে সত্যটা দেখতে চাইছে না। তবে জেসিকা, তুমি কি সত্যিই এমন একটা ছেলেকে নিজের করতে চাও যার জীবন ঝুঁকির মুখে? জেসিকা আরশাদের চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, আরফান যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবে শুধু আমার হয়েই বাঁচবে। আমার নজর যখন ওকে একবার খুঁজে নিয়েছে তখন আমার চোখের সামনে থেকে তখন অন্য কোনো মেয়ে ওকে কেড়ে নেবে, এটা আমি কখনো হতে দেব না। প্রয়োজনে আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি, এমনকি মৃত্যুকে আলিঙ্গন করতেও আমার দ্বিধা নেই, যদি সেটা আরফানকে পাওয়ার জন্য হয়। আরশাদ চৌধুরী যেন এই কথাটার জন্যই অপেক্ষা করছিলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে বললেন, তাহলে এবার তোমাকে সরাসরি আয়াতের দিকে নজর দিতে হবে। আয়াতকে কেন্দ্র করে এমন এক জাল বুনতে হবে যাতে আরফান নিজেই তোমার কাছে ধরা দিতে বাধ্য হয়। একমাত্র আয়াতকে ব্যবহার করেই তুমি আরফানকে নিজের বশে আনতে পারবে, কারণ আরফানের দুর্বলতা এখন ওই মেয়েটাই। আরশাদ চৌধুরীর এই চতুর ইশারা বুঝতে সেখানে বসা নিষ্ঠুর লোকগুলোর আর বাকি রইল না। সবার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। লিওনার্ডের এই কুচক্রিয়া আলোচনা সহ্য করতে না পেরে রুম থেকে বেরিয়ে গেল। জেসিকা কিছুক্ষণ পর বিদায় নিয়ে রুম থেকে বের হতেই করিডোরে লিওনার্ড তার সামনে এসে দাঁড়ালো। জেসিকা বিরক্তিতে ধুরো কুচকে বলল, সামনে থেকে সরো লিওনার্ড, এভাবে পথ আটকে দাঁড়ানোর মানে কি? লিওনার্ড হঠাৎ এক ঝটকায় জেসিকাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। জেসিকার ঘাড়ির কাছে মুখ গুজে দিয়ে এক গাঢ় তপ্ত স্বরে বলল, এসব কেন করছো জেসি? কেন এতটা বেহায়া হচ্ছ? যে ছেলে তোমাকে সবার সামনে বারবার অপমান করে, এমনকি চর মারতেও দ্বিধা করে না, তাকে পাওয়ার জন্য তোমার এত জেদ কেন? অথচ তোমার সামনে একজন বছরের পর বছর ধরে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, সেটাকে তোমার নজরে পড়ে না? আমার এই নীরব ভালোবাসাকে তোমার কাছে এতটাই মূল্যহীন? মুহূর্তে জেসিকার মুখের রং বদলে গেল। অপমানে তার শরীর কাঁপতে লাগলো। সে সর্বশক্তি দিয়ে লিওনার্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে তার গালে সজোরে এক চর বসিয়ে দিল। তীক্ষ্ণ স্বরে বলল, একজন সামান্য কর্মচারী হয়ে মালিকের মেয়েকে নিয়ে আকাশ কুসুম স্বপ্ন দেখছিস তুই? তোর দুঃসাহস দেখে আমি অবাক হচ্ছি লিওনার্ড। আমি যদি ড্যাডকে তোর এই কুকুর
প্রকৃতির কথা বলি তবে তোর জায়গা হবে কবরে। এখন থেকে প্রতিদিন আয়নায় নিজের চেহারা দেখবি, তারপর আমার সামনে দাঁড়াবি। মনে রাখিস জেসিকা শুধু আরফানের মতো শক্তিশালী পুরুষের জন্যই বরাদ্দ, তোর মতো চাকরের জন্য নয়। জেসিকা ঝড়ের বেগে সেখান থেকে চলে গেল। লিওনার্ড গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে আনমনে বিড়বিড় করে বলল, এই অহংকারী একদিন তোমার পতনের মূল হবে জেসি। সেদিন দেখবে তুমি যাকে তুচ্ছ করলে তার কাছেই তোমাকে শেষ আশ্রয় খুঁজতে আসতে হবে। রান্নাঘর থেকে খাবারের ট্রে হাতে নিয়ে আরফানের রুমের সামনে থমকে দাঁড়ালো আয়াত। মনের ভেতর দ্বিধায় এক বিশাল পাহাড় নক করবে নাকি সরাসরি ঢুকে যাবে। নিজের সাথে এক চিলতে নীরব যুদ্ধ করে গভীর একটা শ্বাস নিল সে। তারপর এক প্রকার জোর করেই পা বাড়ালো ভেতরের দিকে। ঘরে ঢুকে দেখলো আরফান এক হাত বুকের উপর আর অন্য হাত চোখে ঠেকিয়ে চিত হয়ে শুয়ে আছে। তার ঘন নিঃশ্বাসের সাথে সুঠাম বুকটা ওঠানামা করছে। আয়াত ধীরে স্থির পায়ে এগিয়ে গিয়ে বিছানার একপাশে বসলো। সে হালকা গলা খাকারি দিয়ে আরফানকে ডাকার চেষ্টা করলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। আয়াত ভ্রু কুঁচকে ফেললো। মানুষটা কি এর মধ্যেই ঘুমিয়ে পড়লো? সে এবার একটু জোরে কাশি দিল, তাতেও কাজ হলো না। অগত্যা সরাসরি ডাকতে শুরু করলো, এই যে শুনছেন আরফান, আপনি কি জেগে আছেন? আরফান কিছুটা নড়েচড়ে উঠল। একবার চোখ মেলে তাকিয়েই আবার বুঝে ফেললো যেন পৃথিবীর সব ক্লান্তি আজ তার চোখের পাতায় ভর করেছে। পরক্ষণেই কি মনে করে ঝট করে চোখ মেলল সে। সামনে খাবারের প্লেট হাতে আয়াতকে বসে থাকতে দেখে তার পাথরের মতো স্থির চোখের মনি একটু নড়ল। আরফান ধীর লয়ে উঠে বসে পিঠ ঠেকালো বিছানার হেডবোর্ডে। কণ্ঠস্বর কিছুটা বসা কিন্তু গভীর। সে বলল, তুমি এখানে কেন এই অসময়ে? আয়াত খাবারের প্লেটটা সযত্নে কোলের ওপর রেখে বলল, অসময় না, এটা খাওয়ার সময়, আর খালি পেটে ওষুধ খেলে শরীর আরো বিগড়ে যাবে। এতটুকু বোঝার বয়স তো আপনার হয়েছে নিশ্চয়ই। আরফান কোনো কথা না বলে অপলক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে রইল। তার সেই মায়াবী অথচ তীক্ষ্ণ চাহনি আয়াতকে কিছুটা অপ্রস্তুত করে দিল। আয়াতের মুখে বিরক্তির ছাপ থাকলেও তার হাতের আঙ্গুলগুলো খুব যত্ন করে আরফানের জন্য ছোট ছোট ভাতের লোকমা তৈরি করছিল। আয়াত প্লেটটা উঁচিয়ে ধরে বলল, আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছি, বিশ্বাস না হলে চেক করে নিতে পারেন। আপনারা তো চামচ ছাড়া খেতে পারেন না, কিন্তু আমি হাত ছাড়া নিজেও খেতে পারি না, কাউকে খাওয়াতে পারি না, তাই আমার হাত দিয়েই খেতে হবে, কোনো আপত্তি চলবে না। আরফান বাধ্য ছেলের মতো হাঁ করলো। কয়েক লোকমা খাওয়ার পর সে হঠাৎ আর চোখে তাকিয়ে কৌতূহলী স্বরে জিজ্ঞেস করলো, এর আগে কাউকে এইভাবে খাইয়ে দিয়েছো নাকি? আয়াত বেশ উদাস ভঙ্গিতে বলল, খাইয়েছি তো, আরিয়ানকে প্রায়ই খাইয়ে দিতাম, মাঝে মাঝে শাহজাদিও আস্ত জোর করে খাওয়ার আবদার নিয়ে। আরফান এক মুহূর্ত স্থির থেকে গম্ভীর মুখে বলল, আরিয়ানকে? সেই পিচ্ছি ছেলেটা? সে তো ততটাও বাচ্চা নয় যে তাকে খাইয়ে দিতে হবে। আয়াতের ভ্রু কুঁচকে গেল। এটা কেমন কথা? ও ছোট হোক আর যাই হোক, ও আপনাদের বাড়ির আদরের ছেলে। আরফান এবার চিবিয়ে চিবিয়ে বলল, যে যার যাই হোক না কেন, নেক্সট টাইম থেকে এই আদর বিতরণ সেবাটা সবার জন্য বন্ধ। বিশেষ করে কোনো পুরুষের জন্য এই হাতের ছোঁয়া বরাদ্দ রাখা আমার একদমই পছন্দ নয়, সে ছোট ভাই হোক বা রক্তের আত্মীয়। আয়াত থতমত খেয়ে বলল, তার মানে আপনি কি এখন আমাকে আপনার সেবা থেকেও বরখাস্ত করছেন? আপনি চাইলে আমি এখনই চলে যেতে পারি। আরফান আয়াতের কবজিটা আলতো করে ধরে নিচের দিকে টেনে বলল, বরখাস্ত নয় আয়াত, আমি তোমাকে শুধু আমার জন্য সংরক্ষিত করতে চাইছি। আয়াত আর কথা বাড়ালো না। এই কয়েকদিনে এই মানুষটার অদ্ভুত প্রতিকারবোধ মাখানো কথাগুলো তার কানে শোয়ে গেছে। খাবার শেষে আয়াত আরফানের দিকে পানি এগিয়ে দিল। পাশে রাখা ওষুধগুলো হাতে নিয়ে শান্ত স্বরে বলল, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, জানি না উত্তর পাবো কিনা, তবুও করছি। আপনি কি সত্যিই আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন, নাকি সবটাই কোনো সাজানো নাটক ছিল? আরফান দীর্ঘশ্বাস ফেলে ধীরে স্থির গলায় বলল, সত্যিই চেয়েছিলাম, তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম। আয়াত ব্যথিত হৃদয়ে জানতে চাইলো, কেন? সব প্রশ্নের উত্তর এখন পাওয়ার চেষ্টা করো না আয়াত। শুধু কিছু সত্যের মুখোমুখি হতে গেলে উপযুক্ত সময়ের প্রয়োজন হয়। অসময়ে কোনো সত্য জানলে সেটা হজম করার শক্তি তোমার নাও থাকতে পারে। আয়াত রেগে গিয়ে বলল, আপনার এই রহস্যময় কথাগুলো আমি একদম সহ্য করতে পারি না। মনে হয় সবসময় কোনো গোলক ধাঁধায় ফেলে রেখেছেন আমায়। তা এখনও কি সেই ডিভোর্সটা দিতে চান? আরফান এবার আয়াতের চোখের গভীরে তাকিয়ে মাথা নাড়ল, না, এখন আর চাই না। এখন কেন চান না? কারণ আমি বড্ড স্বার্থপর হয়ে গেছি আয়াত। ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই জীবনে একটু আলোর ছোঁয়া পেলে কেই বা তাকে ছেড়ে দিতে চাই বলো? আয়াত নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল, যদি বলি আমি এখনই সেই ডিভোর্স চাই? আরফান তখন টেবিল থেকে একটা ওষুধ তুলে নিচ্ছিল। আয়াতের কথায় তার হাত একটু স্থির হলো। তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, চাইলেই কি আর সব পাওয়া যায়? আমি যখন চেয়েছিলাম তুমি দিতে চাওনি, তেমনি তুমি চাইলে এখন আমি দিচ্ছি না, হিসাব সমান। আয়াত কিছুটা বিভ্রান্ত হয়ে দেখলো আরফান
একটা ওষুধ হাতে নিচ্ছে। সে জিজ্ঞেস করলো ওটা কিসের ওষুধ। আরফান ওষুধটা মুহূর্তেই মুখে দিয়ে গিলে ফেললো। ব্যথার। ডাক্তার আপনাকে ব্যথার জন্য এতগুলো ওষুধ দিয়েছে? সে কি আদেও ডাক্তার নাকি অন্য কিছু? আরফান এবার শব্দ করে হেসে উঠল। আপনি আপনার ডাক্তারিটা বন্ধ করে নিজের পড়ায় মন দিন ম্যাডাম। আমার ডাক্তার খুব ভালো করেই জানে আমার ব্যথাটা ঠিক কোথায়। আয়াত রাগে গজগজ করে ট্রে গোছাতে শুরু করলো। বিড়বিড় করে বলল, অসভ্য লোক, যতই যার জন্য করি না কারণ শেষমেশ কোনো অধিকারই থাকে না। আরফান বিছানায় গা এলিয়ে দিল। তার ঠোঁটের করে এক চিলতে দুষ্টুমি হাসি। সে বলল, আমার উপর তো তোমার অধিকার অনেক। যেমন ধরো আমি যেহেতু এখন অসুস্থ আর বাইরেও প্রচণ্ড শীত, তাই তুমি চাইলে আজ রাতে আমার এই বিশাল বিছানার একপাশে এক চিলতে জায়গা। কথাটা শেষ হওয়ার আগেই আয়াত পাশের একটা বালিশ তুলে আরফানের মুখের উপর সজোরে ছুঁড়ে মারল। রাগে আর লজ্জায় মুখ লাল করে সে বলল, আপনি একটা আস্ত অসভ্য পিশাচ। অসুস্থতার সুযোগ নিয়ে মতলব খোঁজা হচ্ছে? আপনাকে দয়া করতে আসাই আমার বড় ভুল হয়েছে। আমি বারবার একই ভুল করছি। আয়াত দ্রুত প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। পেছনে শোনা গেল আরফানের হাসির শব্দ। করিডোরে দাঁড়িয়ে আয়াত নিজের উত্তপ্ত গালে হাত দিল। এই লোকটা কি সত্যিই তাকে ভালোবাসে নাকি কেবলই হৃদয়ের সাথে খেলা করছে? আয়াতের মনের ভেতরে এখন হাজারো প্রশ্নের মেলা, কিন্তু সেই ভরাট কণ্ঠের মায়াটা সে কোনোভাবেই এড়াতে পারছে না।